তা আমাদের সঙ্গে আছেন বা বিসিবির মাননীয় প্রেসিডেন্ট জনাব ফারুক আহমেদ, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, দুর্দান্ত ব্যাটসম্যান, দুর্দান্ত সিলেক্টর। আমাদের সাংবাদিকদের মধ্যে আমরা যখনই ফারুক ভাই দায়িত্বে থাকুক আর না থাকুক, আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিশেষজ্ঞ মতামত নিতে আমরা ফারুক ভাইয়ের কাছে অনেকবার গিয়েছি। ফারুক ভাই, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের শুভেচ্ছা, কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ। আম, আমাদের আমাদের প্রথম প্রশ্নের জন্য ফারুক ভাই, এই প্রশ্নটা আপনার জন্য একটু অপ্রিয় হতে পারে, কিন্তু আমরা প্রথমেই আপনার কাছে যেতে চাই। আজকে অনেক ধরনের অপ্রিয় প্রশ্নের নিয়েই আপনার কাছে আসব। এক হচ্ছে যে আপনার বিসিবির অ্যাকাউন্টে যে টাকা ছিল, সে টাকা ট্রান্সফার করা নিয়ে একটি কথা হয়েছে। আপনি এর ব্যাখ্যা দিয়েছেন যে আপনি আসলে গ্রিন এবং ইয়েলো ব্যাংকে টাকা রাখতে চেয়েছেন, কিন্তু কথা হচ্ছে যে এই 250 কোটি টাকা বা 250 কোটি টাকার একটু কম, এই টাকা আসলে বোর্ডের সিদ্ধান্তে ট্রান্সফার করা হয়নি। এটি নিয়ে অনেক আলোচনা আছে। আপনি এটি নিয়ে কোনো কিছু বলবেন কিনা? এটিকে আপনি একক কর্তৃত্বে, একক সিদ্ধান্তে, এককভাবেই, আসলে ভালো হোক খারাপ হোক, আপনি এটি করলেন কিনা? আপনি আমাকে অনুমতি দিলে একটু এটা এরকম বলতে পারি, ওই ব্যাংকগুলি, যে ব্যাংকগুলিতে আপনি টাকা রাখলেন, তাদের থেকে আপনি বিশেষ কোনো সুবিধাও পেলেন কিনা? যদি ওই প্রশ্নটি করতে আমার একটু অস্বস্তি হচ্ছে, তারপরও ফারুক ভাই আপনি বলেই আমি এটা করলাম। আপনি নিশ্চয়ই এই ব্যাপারটা আমাদেরকে একটু বললেন যে টাকা ট্রান্সফার আপনি একক সিদ্ধান্তে করলেন কিনা। দুই হচ্ছে, এই টাকা ট্রান্সফার করে আপনি কোনো বিশেষ সুবিধা পেলেন কিনা ফারুক ভাই? একটু বড় করেই বলতে হবে। আসলে প্রথম কথা হচ্ছে গিয়ে, একটা বোর্ডে যখন আমরা কাজ করি সবাই মিলে কিন্তু সিদ্ধান্ত নেই। আমরা যখন এই জুলাই আগস্ট আপরাইজিং এর পরে যখন নতুন দেশ পেলাম, 8 তারিখে গভর্নমেন্ট ফর্মের পরে আমি 21 তারিখে দায়িত্বভার গ্রহণ করি। আপনারা জানেন যে আমাদের তখন দেশের অনেকগুলো ব্যাংক রেড জোন, আমরা জানি যে ব্যাংক খালি হয়ে গেছে, প্রায় অনেক ব্যাংকে টাকা নেই। ওই দুশ্চিন্তা থেকে আমরা প্রথম থেকেই, জিনিসটা আমার মাথায় এসছে প্রথম, কিন্তু এর মাঝখানে আমাদের আরো ডিরেক্টররা সতর্ক করেছে যে আসলে বাংলাদেশ ব্যাংকের রেটিং এসছে, এখানে টাকা নেই, এখান থেকে সরাতে হবে, দিতে হবে। সেখানে কিন্তু ওই কথাটা আর টিকে না যে আপনি একক সিদ্ধান্ত হয়েছে। এখানে দু তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট, আপনাদের সবাইকে বুঝতে হবে। প্রথম, আমি চিন্তা করেছি অ্যাজ এ বোর্ড প্রেসিডেন্ট, প্রথম মাথায় যেটা এসছে সেটা হচ্ছে আমাদের অন্য বোর্ড ডিরেক্টরদের মতোই আমারও, যে আমাদের প্রথম টাকাটাকে সিকিউর করতে হবে। আমরা জানি বেশ কিছু ব্যাংকে তখন তারল্য সংকটে ভুগছে এবং নাই বললে চলবে। তখন আমরা ডিসাইড করলাম যে টাকাটা আমরা প্রথম, আপনার ইন্টারেস্ট রেট না, প্রথম টাকাটা হলো গিয়ে একটা রেড জোন থেকে ইয়েলো বা গ্রিন জোনে যাই, প্রথম চিন্তা। তারপরে চিন্তা আসলো আমার মাথায় যখন দেখলাম ওখানে ইন্টারেস্ট রেটও বেশ কম, 8 থেকে 9, 7.5 আছে, সরকারি ব্যাংকও আছে ওখানে। সো ওই ভয় থেকে আমরা চিন্তা করলাম যে আমাদের ব্যাংকে টাকাগুলো আগে নিয়ে যাই। তারপর আমরা রেটের ব্যাপারে আসলাম, যে ইন্টারেস্ট রেট যদি বেশি পাওয়া যায় তাহলে আমাদের বোর্ডের আপনার ইনকাম বাড়বে। থার্ড যেটা চিন্তা করেছি, যেটা আমার আগের যারা বোর্ডে ছিলেন, যদিও আগের বোর্ডের মানে এখন আমি আগের বোর্ড নিয়ে কাজ করছি, 9 জন 8 জন আগের বোর্ডের, আর 15 জন দেশ থেকে চলে গেছেন। তারা যখন যে কাজটা করেছেন তাদের থেকে আমি তখন মনে করেছিলাম যে যদি ইন্টারেস্ট রেটটা বেটার হয়, তারা ব্যাংকে আমরা টাকা রাখবো শুধু ইন্টারেস্ট রেট দেখে না, তাদের থেকে আমাদের ব্যাংকে স্পন্সরশিপ, কারণ আপনি জানেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে ইউ নিড স্পন্সার্স, হুইচ ইজ আ ভেরি ইন্টিগ্রাল পার্ট অফ দ্য বোর্ড। তখন চিন্তা করলাম তার সাথে আবার স্পন্সরশিপে যোগ করলাম, যে আমি যাকে টাকা দিব বেস্ট ইন্টারেস্ট রেটে দিব, তারপর আবার আপনার স্পন্সর নিব। এখন আমি একটা জিনিস সবার কাছে এই কোয়েশ্চেনটা করতে চাই, ব্যাংকের প্রথম হলো কি রেড থেকে ইয়েলো অ্যান্ড গ্রিন ব্যাংকে গেলাম, তারপরে বেস্ট ইন্টারেস্ট রেট পেলাম, অন টপ অফ দ্যাট 8 কোটি 10 কোটি টাকা স্পন্সর নিলাম। এরপরে আর কোনো মার্জিন থাকে কিনা আমার কোনো জানা নাই আসলে। অ্যান্ড আপনার কোয়েশ্চেন দিয়ে স্ট্রেট করি, একটা মানুষ তো মিলাবে যে একটা মানুষ তার ক্যারিয়ার অ্যাজ এ ক্রিকেটার, অ্যাজ এ সিলেক্টর, একটা মানুষ কিন্তু হঠাৎ করে আপনি বুঝতে পারবেন না এটা মানুষ কেমন। তো সেই দিকে বিবেচনা করলে আপনার ওখানে কোনো আর্থিক লেনদেন কোনো প্রশ্নই ওঠে না, ওখানে কোনো মার্জিনও ছিল না। বরং আগে যেভাবে ছিল সেখানে আপনার ওখানে মার্জিনটা বেশি ছিল। যখন 8.5 থেকে আপনি 11.5-তে 12-তে যাবেন ইন্টারেস্ট রেট, তার সাথে স্পন্সরশিপ যোগ হলে, এবং অন টপ অফ দ্যাট আমি এটাও চেয়েছি যে তারা আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টও আসবেন, লাইক প্রতিশ্রুতি পেয়েছি আমি প্রায় 25-30 কোটি টাকা। সো দিস ইজ এটা মানে ইন এ নাটশেল দ্যাট দ্য রিজন। অ্যান্ড সবাই বোর্ডের জানতো, এবং
সিগনেটারি আপনি জানেন যে আমি সিগনেটারিটাও আমি নেইনি রাইট। বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পরে। এটা একটা কথা আসে যে সিগনেটারি পরে হয়েছে আসলে। প্রথম আমার মিটিং যেদিন আমি প্রেসিডেন্ট হলাম ওই রেজুলেশনে 21 তারিখে আমাদের একজন বোর্ড ডিরেক্টর দেশ থেকে চলে গেছেন, তার জায়গায় আমরা আরেকজনকে ডিরেক্টরকে আমরা সিগনেটারি করেছি, যেটা আমার হাতে নেই। তারাই এখনো সব চেক সই করছেন, সবকিছুতে সই করছেন। না সো ফারুক ভাই, আমি মনে হয় এর এইখানে চেয়ে বেশি আর কিছু এক্সপ্লেন ফারুক ভাই, করতে পারবো না। না আপনি এটা চিঠি দিয়েও জানিয়েছেন, কিন্তু আসলে আমরা একটু কনফিউজ হই কখন আমরা দেখেছি যে এখানে সিগনেচার ছিল ফাইন্যান্স কমিটির প্রধান জনাব ফাহিম সিনার, আমি যদি ভুল না হয়ে থাকে, এবং পরিচালক মাহবুবুল্লাহ আনামের। তো তারা, আপনার ছিল না সেটি আপনি ঠিকই বলেছেন, কিন্তু তারা বলছেন সিদ্ধান্তটি বোর্ড সভায় নেওয়া হয়নি, আপনার সিদ্ধান্তে তারা সিদ্ধান্ত দিয়েছেন। ব্যাপারটা কি ঠিক আসলে? এরকম করে বোর্ড সভায় যে নিতে হবে জিনিসটা আসলে এরকম না। কেননা কিছু কিছু আপনার জিনিস থাকে যখন আপনি ইনফর্মালি আলাপ করে নেন। এখন যখন সবাই যখন অনেক কনসার্ন, যখন ওই বোর্ড সভা 1 মাস 2 মাস পরে হবে, তারপর আপনি সিদ্ধান্ত নেবেন, তখন ব্যাংকে যখন আপনি টাকা আনতে যাবেন সিদ্ধান্তের পরে কোনো টাকা থাকবে না। সো ওই সময়টা ছিল না, কিন্তু ইনফর্মালি প্রতিটা বোর্ড ডিরেক্টর জানতেন। এখন তারা যদি কিছু বলে থাকেন এটার বাইরে অন্য কিছু, এটাতে আসলে আমার কোনো কমেন্ট করার কিছু নাই। বাট এবং এই কনসার্নটা তাদেরও ছিল যে হ্যাঁ, ইট ইজ এ ভেরি গুড আইডিয়া, আই থিঙ্ক উই শুড গো টু বেটার ব্যাংকস উইথ গ্রিন অ্যান্ড ইয়েলো জোনে ফ্রম রেড জোন ব্যাংকস। এই ব্যাপারে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে অক্টোবরে ইলেকশন আছে বিসিবির, সেই ইলেকশনের সময় এই যে ডিরেক্টর, মানে আপনি আগেই বলেছেন যে গত বোর্ডের ডিরেক্টরদের নিয়ে আপনি কাজ করতেছেন, তো এই ইলেকশনের সামনে রেখে কি একটা গ্রুপ আরেকটা গ্রুপ ঘরের ভিতরে নানা ধরনের মশারি এরকম তৈরি হচ্ছে? বা আপনিও আসলে, যেহেতু মানে আমরা জানি, যদ্দূর জানি আর কি, আপনি নিজেও আসলে এই ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করবেন হয়তো, তো সেইটা একটা প্রভাব বিস্তার করতেছে কিনা? আসলে মহিউদ্দিন, আপনি যদি দেখেন এই বোর্ডটা কি, এই বোর্ডটা হলো গিয়ে এখানে মাত্র আউট অফ 25 ডিরেক্টরস, আমি অ্যাজ এ বোর্ড প্রেসিডেন্ট, আমার সাথে নাজমুল আবিদিন ফাহিম বলে একজন আছেন, জি। যারা সিলেক্টেড হয়েছেন এনএসসি থেকে। এছাড়া কিন্তু এটা কিন্তু আগের বোর্ডই। কিন্তু এখানে একটা জিনিস উল্লেখ করা খুব প্রয়োজন। আগের বোর্ড মিনিং যে বোর্ডটা 3 বছর আগে হয়েছে, সেই বোর্ডের সব সদস্য, সব এমপ্লয়ি, আমার 160 এর মতো এমপ্লয়ি আছে, 200 ওভারঅল, বোধ 200 কত এমপ্লয়ি আছে, এরা সব আগের বোর্ডের। নতুন আমি যখন ঢুকেছি, আমাদের এখানে আসলে আচরণবিধি, চাকরি বিধি, এইচআর পলিসি খুব স্ট্রং না। যেভাবে আগে রিক্রুটমেন্ট হতো, সেই রিক্রুটমেন্টে আমি যে বোর্ডে ঢুকে খুব মানুষ নিতে পেরেছি এটাও না। কোনো নতুন মানুষ খুব বেশি হলে হাতে গোনা 3 থেকে 4 জন 8 মাসে হয়তোবা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। সো বোর্ড যদি আপনার পুরোটা আগেরই হয়, আপনি জানেন তো আগের বোর্ড মানে যারা চলে গেছেন তাদের সাথে যারা কাজ করেছে, যারা দেশ ত্যাগ করেননি, সো তাদের সাথে কিন্তু আমি কাজ করছি। আপনি যদি বলেন যে গ্রুপ, আমি কিন্তু একটা গ্রুপ, মানে ইনফ্যাক্ট আমার সাথে আরেকজন আছেন, আমাদের 2 জন কিন্তু নতুন, আর দ্য হোল সেট আপ ইজ দ্য সেম। আমি কারো চাকরি নেইনি, কেউ টার্মিনেট হয়নি, একটা বা 2টা ছেলেকে সাসপেন্ড একটা নোটিশ করেছি, খুব সম্ভবত একটা ছেলেকে টার্মিনেশনের একটা নোটিশ করা হয়েছে। এটাতে একটা পিরিয়ড থাকে 3-4 মাসের। সো আপনি যদি মনে করেন যে এসেই সবাইকে 30-40 জনকে চাকরি টার্মিনেট করেছি, সাসপেন্ড করেছি, এরকম কিছু করি নাই। কেননা এটা একটু সময় নিয়ে বলছি, তার কারণ হচ্ছে গিয়ে আপনি যেই সেট আপে আসবেন, ওই সেট আপে কিন্তু ক্রিকেট বোর্ডের কাজ কিন্তু বন্ধ থাকতে পারবে না। আপনি ঘুম থেকে উঠবেন, আমি যখন ক্রিকেট বোর্ডে আসি, আমরা পাকিস্তানকে 2 টেস্ট হারিয়ে দেশে এসেছি, ইন্ডিয়া এসছে, সাউথ আফ্রিকা এসছে, আন্ডার-19 ইউএই এসছে, সাউথ আফ্রিকান একটা এজ গ্রুপের টিম এসছে, মহিলা ওয়ার্ল্ড কাপ ওয়াজ এ বিগ চ্যালেঞ্জ। যে চ্যালেঞ্জটা আমরা ঢাকায় হওয়ার কথা ছিল, আপনি জানেন, সেই মহিলা ওয়ার্ল্ড কাপকে আমরা আইসিসির সাথে নেগোশিয়েট করে আমরা কো পার্টনার খুঁজেছি, অ্যান্ড অনেকে ইন্টারেস্টেড ছিল। আপনি জানেন আমরা হোস্টিং রাইট ছাড়িনি, হোস্টিং রাইট না ছেড়ে আমরা ইউএইর সাথে আমরা হোস্টিং রাইটের যে টাকাটা
আমরা শেয়ার করেছি, উইতে গেছে, এটা কিন্তু পুরোটা চলে যেতে পারতো। এটা একটা আমার কূটনীতি ছিল। ওকে, আমি রাইট। মিটিং করেছি গিয়া ইউইতে, তারপরে আমার সিইও বোধহয় যোগাযোগ করেছিল যে আমরা স্টিল করতে চাই। সো ওইটা করেছি আমরা। সো যখন আপনি এসব ব্যাপারগুলো মাথায় রাখতে হবে, আপনার আপনার কোনো কিছু কিন্তু হ্যাম্পার করতে পারবেন না। এমন হতো যে আমি 6 মাস সব কাজ বন্ধ রেখে লেটস স্টার্ট ফ্রেশ, ওই সুযোগটা আমার ছিল না কখনোই। তো সব কিছু কন্টিনিউ করে আমি মনে করেন এর মধ্যে বিগ চ্যালেঞ্জ বিপিএল, আপনি জানেন যে ফ্র্যাঞ্চাইজি লিগ, যেখানে প্লেয়াররা একটা ভালো টাকা পায়। সো আমি কিন্তু আমার সবকিছু করতে চেয়েছি যা আগের মতো করেছি, এবং তখন সাহায্য 25 থেকে 8-9 জন, আমার সহ 10 জন, এবং এরাও যে মানে খুব অ্যাক্টিভ ছিল এটা আমি বলবো না আসলে।